আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাই আজকে ফিজিক্স 2 এর নতুন আরেক পর্বে। তো আজকে আমরা ফিজিক্স 2 এর রচনামূলকগুলো শুধু করব এক্সাম প্রস্তুতির জন্য, যেহেতু একদিন পর আমাদের এক্সাম। তো আমি আশা করব কমন উপযোগী যে ম্যাথগুলা, যে প্রতিপাদনগুলা, এগুলা যেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো যেন আমি সুন্দরভাবে করাই দিতে পারি আপনাদের, যেগুলো আপনারা একটু ভালোভাবে করলে যেন এক্সামে গিয়ে ভালোভাবে লিখতে পারেন। ওকে, তো আজকে আমি শুরু করছি প্রথম অধ্যায় দিয়ে। দেখা যাক আমরা কতদূর পর্যন্ত করতে পারি। ওকে, তো এর মধ্যে কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে আমি মাত্র এই ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজটা খুলেছি। এখানে সাবস্ক্রাইবার বা ফলোয়ার সেরকম নেই। তো হচ্ছে আমি তো আপনাদের ফ্রিতেই ক্লাসগুলো দিতেছি। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, যারা ক্লাসগুলো করতেছেন, তাদেরকেই আমি বলতেছি, তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, তোমাদের কাছে এটাই আমার চাওয়া। আমি তো আর টাকা দিয়ে আপনাদের কোর্স কিনে নিতে বলতেছি না। তোমরা ফ্রিতেই আমার সব ভিডিওগুলো পাবা। যারা করতেছো আরও করবা, আমি ফ্রিতেই তোমাদের সবগুলাই ক্লাস দিয়ে দেব। তো তোমরা শুধু আমাকে উৎসাহিত করো। তোমাদের উৎসাহ পেয়ে আমি যেন থেমে না থাকি, তোমাদের উৎসাহ পেয়ে আমি যেন কন্টিনিউ ক্লাস চালিয়ে যেতে পারি। ওকে, তোমাদের কাছে এতটুকুই চাওয়া। তোমরা যারা আমার ক্লাসগুলো করো, তোমরা হচ্ছে তোমার ছোটো ভাইদেরকেও বলবা যেন আমি এক্সাম বের হলে, আমাদের 5 তারিখ এক্সাম শেষ, এক্সাম বের হলে আমি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার নিয়ে কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা ছোটো ভাইদেরও বলে রাখতে পারো, তাদেরও যদি ক্লাসগুলো পেয়ে যদি তারাও যদি একটু সুবিধা বোধ করে, তাদের জন্য হেল্পফুল হবে। তো যাই হোক, আমি যেন থেমে না থাকি, তোমরা একটু উৎসাহ করবা, এতটুকুই তোমাদের কাছে চাও। ওকে, তো এখন আমি প্রথম অধ্যায়ের রচনামূলক হচ্ছে মোটামুটি 4টা সাজেস্ট করব ইনশাআল্লাহ। প্রথম অধ্যায় থেকে এই 4টার মাঝে তোমরা দুটা না পেলেও একটা তো কনফার্ম থাকবেই। 4টার মধ্যে হচ্ছে তোমাদের থিওরি থাকবে একটা, আমি আর হচ্ছে প্রতিপাদন করাবো 2টা, আর একটা আমাদের ম্যাথ থাকবে। আশা করি যে ম্যাথটা যে রয়েছে, ম্যাথটাও ইম্পর্টেন্ট, ম্যাথটা আসতে পারে। আর ম্যাথ না আসলে আমাদের স্কিলের একটা সম্পর্ক রয়েছে, ওই ম্যাথ না হয় স্কিলের সম্পর্কটা, এই দুটার মধ্যে এই দুটো হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরও তোমরা একটা থিওরি আছে হচ্ছে পারদ থার্মোমিটারের গঠন প্রণালী, সেটা পড়বা, বলা তো যায় না, কিন্তু আসার সম্ভাবনা হচ্ছে আমাদের ম্যাথ আর সেকেন্ড হচ্ছে স্কেলের যে সম্পর্ক রয়েছে সেটা। ওকে, তো এখন 4টা কী বললাম দেখো, আমি বলতেছি যাদের হক বই একটু তারা দাগায় নাও, আর হচ্ছে যাদের টেকনিক্যাল একটু মিলাই নিও। ওকে, এখন 4টা কোনটা বললাম, সেটা হচ্ছে এই তাপমাত্রার বিভিন্ন স্কেলের বর্ণনা দাও, বা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের মাঝে যে সম্পর্ক সেটা প্রতিষ্ঠা করতে বলছে সেইটা। দেন হচ্ছে পারদ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালীগুলো বর্ণনা করো। এইটা কটা গেল, 2টা। দেন হচ্ছে এই মিশ্রণ পদ্ধতিতে বরফ গলনের সুপ্ততাপ নির্ণয় পদ্ধতি, বরফ গলনের সুপ্ততাপ নির্ণয় পদ্ধতিটা এইটা। আর হচ্ছে আমরা একটা কি করব, ম্যাথ করব। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। শুরুতে আমি এই স্কেলের যে সম্পর্ক রয়েছে সেটা করাবো, দেন হচ্ছে ম্যাথটা করাবো, তারপর যে মিশ্রণ পদ্ধতিতে গলনের সুপ্ত তাপটা রয়েছে সেটাও করিয়ে দেব। দেন আমাদের প্রথম অধ্যায় কমপ্লিট, আমরা সেকেন্ড অধ্যায়ে চলে যাব। ওকে, তো দেখো
স্কেলের বিভিন্ন কি বলছে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলো যে রয়েছে তার মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা করো। স্কেল কোনগুলো স্কেল ভাইয়া? স্কেলগুলো হচ্ছে আমাদের ওই যে ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন, এই তিনটে স্কেলের সাথে আমরা মোটামুটি 9, 10 থেকে বা 8 থেকে আমরা পরিচিত আছি। আর এইখানে এক্সট্রাভাবে আমরা পড়ব রোমার আর র্যাঙ্কিং। রোমার, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন এগুলো দিয়ে যেমন তাপমাত্রা আমরা মাপি, সেমভাবে রোমার আর র্যাঙ্কিং যে স্কেলটা রয়েছে এগুলো দিয়েও আমরা কি করব, ওই তাপমাত্রার কাজে ব্যবহার করব। তো দেখো এই আমরা যারা 9, 10-এ ভালোভাবে পড়ছি, কোনো অধ্যায় মিস দেয়নি, তো তারা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করবা যে আমরা একটা সেখানে সমীকরণ অলরেডি পাইছিলাম। সেটা কোনটা দেখো, সেটা ছিল ফিজিক্সে হচ্ছে এটা C/5 ইকুয়াল F-32/9। তোমরা একটু চিন্তা করো তো, যারা 9, 10-এ একটু ভালোভাবে পড়ছো, এই সমীকরণটা তোমরা দেখো নাই। যারা ভালোভাবে পড়ছো আশা করি দেখার কথা। এবং এই দিয়ে কিন্তু আমরা কি করছিলাম, আরও একটা ছিল মানে কেলভিন। তো 9, 10 যারা আমরা ভালোভাবে পড়ছিলাম তারা নিশ্চয়ই এই সমীকরণটা সম্পর্কে জানার কথা। আমরা এটা দিয়ে কি ম্যাথও করছিলাম। আরেকটা কেলভিন হচ্ছে আমাদের, কেলভিনের কি ছিল, K-273 ডিভাইডেড আমাদের কত, 273 ডিভাইডেড হচ্ছে 5। ওকে, তো আমরা এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণটা 9, 10 থেকে পরিচিত। আমরা এক্সট্রাভাবে রোমান আর র্যাঙ্কিং এই দুটা সম্পর্কে জানবো। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা 9, 10-এ এই সমীকরণটা দেখছি, এটা দিয়ে ম্যাথ করছি, কিন্তু এই সমীকরণটা কিভাবে আসছে আমিও জানিনি। আপনাদের না জানারই কথা, তখন আমরা এভাবে সমীকরণ প্রতিপাদনগুলো দেখি নাই বা পড়িনি। তো এখন এখানে আমরা এই যে সমীকরণগুলো এইগুলো কিভাবে আসছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা এই সমীকরণটাই বের করবো যে কীভাবে আমাদের এই সমীকরণটা আসলো। ওকে, তো চলো আমরা কথা না বাড়িয়ে সমীকরণটা দেখে নিই। আমি হুবহু তোমাদের করাই দিচ্ছি, দেখো তোমরা সুন্দর করে উঠে নাও, দেন হচ্ছে কয়েকবার প্র্যাকটিস করো, যদি পরীক্ষায় আসে তো যেন লিখতে পারো। ওকে, তো কি করব আমরা, সেটা হচ্ছে তাপমাত্রার বিভিন্ন স্কেলের সম্পর্ক প্রতিষ্ঠা। তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলোর সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলোর সম্পর্ক প্রতিষ্ঠা করো, বা এভাবেও আসতে পারে যে তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলোর বর্ণনা দাও এবং সম্পর্ক প্রতিষ্ঠা করো। প্রশ্ন যেরকমই হোক না কেন, শুরুতে আমাদের প্রশ্নটা বুঝতে হবে, কয়েকবার পড়ে নেবা ভালো করে যে প্রশ্নে আমাদের কি চাইছে, সেই অনুযায়ী কি করব, আমরা অ্যান্সার করব। ওকে, তো দেখো এই সম্পর্ক প্রতিষ্ঠা করার আগে আমি কিছু বেসিক তথ্য দেই। সেটা হচ্ছে স্কেলগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। যে কি ধারণা ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের একটা সেলসিয়াস স্কেল রয়েছে। সেলসিয়াস স্কেলের কিন্তু একটা নির্দিষ্ট মান রয়েছে, মানে কত থেকে কত পর্যন্ত সেটা তাপমাত্রা নির্ণয় করতে পারবে। আমাদের সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন তাপমাত্রা যেটার মান দেওয়া আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, এবং সর্বোচ্চ সে 100 ডিগ্রি পর্যন্ত কি করতে পারে, তাপমাত্রা নির্ণয় করতে পারে।
তো সেই মানগুলা আমরা এখন একটা ছকের মাধ্যমে দেখব, বুঝছো? তো দেখো আমরা সেই ছকটা একটু অঙ্কন করে নিই। ছকটা অঙ্কন করে আমি জিনিসগুলোকে দেখাই দিই। দেখো এই স্কেলগুলোকে কি দ্বারা প্রকাশ করে? এর আছে নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ আমাদের স্কেল যে মানের যে সীমাটা রয়েছে, যেমন সেলসিয়াস স্কেলের 0 থেকে 80 না, এই জিরোটা হচ্ছে আমাদের নিম্ন স্থিরাঙ্ক, আর 100 মানে সর্বোচ্চ যেটা মান সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তারপর আছে এখানে মৌলিক ব্যবধান। দাঁড়াও আমি সুন্দর করে জিনিসটা আগে ছকের মাধ্যমে প্রকাশ করি, দেন বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমাদের কয়টা লাগবে? 1টা 2টা 3টে 4টে 5টা। তো 2টা হয়ে গেছে, 3টা 4টা 5টা। তো দেখো আমি শুরুতে লিখি স্কেলের নাম। কি লিখলাম? স্কেলের নাম। দেন হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করব? স্কেলের নাম। দেন হচ্ছে কি করব? প্রকাশ। এই স্কেলটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেইটা। দেন হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। তোমরা একটু ধৈর্য ধরে বসো, আমি জিনিসটা লিখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নিম্ন স্থিরাঙ্ক। দেন লিখবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর মৌলিক ব্যবধান। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটা কি লিখবো? মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান। তো দেখো এখানে আমি শুরুতে কি লিখছি? স্কেলের নাম। তো কোন স্কেলগুলা? যেই স্কেলগুলো আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব সেই স্কেলগুলো সম্পর্কে ধারণা দিতেছি। তো দেখো শুরুতে আমি লিখি যে সেলসিয়াস স্কেল। সেলসিয়াস। তো সেলসিয়াস স্কেলকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? মানে সেলসিয়াস স্কেলের প্রতীক কি? আমরা এই সেলসিয়াস স্কেলকে কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা প্রকাশ করি। তো সেইটাই কইছে। তো সেলসিয়াস স্কেলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা। দেন হচ্ছে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? সাপোজ এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল। এই সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কি ভাইয়া? এই সেলসিয়াস স্কেলের আমাদের একটা কিন্তু মানের সীমা দেওয়া থাকে, সেটা হচ্ছে দেখবা তোমরা সেলসিয়াস স্কেলটা নিয়ে দেখবা, বা হচ্ছে তোমরা চিত্র দেখলেও বুঝতে পারবা। চিত্রে এরকম থাকবে। দেন হচ্ছে আমাদের শুরু হবে 0 থেকে। সেলসিয়াস স্কেল কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়। সর্বনিম্ন মান হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের 0। দেন হচ্ছে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে 0। এই সেলসিয়াস স্কেলটা এই 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মান নির্ণয় করে দিতে পারে, এর উপরে কিন্তু পারে না। তো তাহলে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন মানটা আমাদের কত? 0 থেকে সে 100 ডিগ্রি পর্যন্ত মান আমাদের নির্ণয় করে দিতে পারে। তো সর্বনিম্ন যে মানটা রয়েছে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন যে মানটা রয়েছে সেটা আমাদের 0 না, ওই 0টাই হচ্ছে আমাদের নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক। তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত হবে ভাইয়া? 0। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি? ওই যে বললাম না, সর্বোচ্চ যে মানটা রয়েছে সেলসিয়াস স্কেলের দুটা মান সীমা যে রয়েছে 0 থেকে 100, এই সর্বনিম্ন হচ্ছে আমাদের 0, সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, আর সর্বোচ্চ হচ্ছে আমাদের 100, সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে আমাদের কত? 100। আর মৌলিক ব্যবধান, তো দেখো মৌলিক ব্যবধানটা কি? মৌলিক ব্যবধান হচ্ছে আমাদের এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100। এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে
আমরা সেলসিয়াস যে স্কেলেই নেই না কেন তার ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্কটাকে বাদ দেব, বাদ দিয়ে যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান। তো দেখো সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, তাহলে এর থেকে 100 থেকে 0 বাদ দিলে কত থাকে আমাদের 100ই থাকে। তো এইটা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান, বুঝছো ভাইয়া? আমাদের মৌলিক ব্যবধান কি তাহলে? এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে ঊর্ধ্ব স্থিরাঙ্কর যে স্কেলেই হোক না কেন তার ঊর্ধ্ব স্থিরাঙ্কর যে মানটা থাকবে সেটা থেকে আমরা নিম্ন স্থিরাঙ্কর যে মানটা রয়েছে সেটা মাইনাস করে দেবো, মাইনাস করে দিয়ে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান। তো এখানে আমরা কত পেলাম? সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান তাহলে কত? 100। দেন হচ্ছে আমরা নেই ফারেনহাইট স্কেল। ফারেনহাইটকে প্রকাশ করা হয় এফ দ্বারা। কি দ্বারা? এফ দ্বারা। ফারেনহাইট স্কেলকে প্রকাশ করা হয় এফ দ্বারা। আর ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 32। এই যে ফারেনহাইট, সাপোজ মনে করো এটা ফারেনহাইট স্কেল, এর মানে সর্বনিম্ন মান হচ্ছে 32 এবং এর সর্বোচ্চ মান 212। এইটা সর্বনিম্ন মান হচ্ছে 32 থেকে 212 পর্যন্ত আমাদের মান নির্ণয় করে দিতে পারে। ওকে, তো সর্বনিম্ন মান যেহেতু 32, এটা হচ্ছে আমাদের নিম্ন স্থিরাঙ্ক। তাহলে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 32 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে কত? 212। মৌলিক ব্যবধান কি হবে তাহলে ভাইয়া? মৌলিক ব্যবধান হবে আমাদের এই যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক রয়েছে 212, সেইখান থেকে 32 আমরা কি করব? মাইনাস করে দেব। 212 থেকে 212 ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে আমরা নিম্ন স্থিরাঙ্ক কি করব? মাইনাস করে দেব। যত পাবো সেটা হচ্ছে আমাদের এই ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান। তো এখানে কত পাই আমরা? 212 মাইনাস হচ্ছে আমাদের কত? 32, তাহলে 180। তাহলে ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত ভাইয়া? 180। ওকে, দেন আমরা লিখব কেলভিন স্কেল। কেলভিন স্কেলকে কে দ্বারা প্রকাশ করা হয়? কেলভিন আমরা এই হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটে স্কেলের সাথে মোটামুটিভাবে সেই আগ থেকে আমাদের পরিচিত আছে। তো কেলভিন স্কেলকে আমাদের কে দ্বারা প্রকাশ করা হয়? এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373। ওকে, এই যে এইটা সাপোজ আমাদের এই স্কেলটা হচ্ছে আমাদের কি? কেলভিন স্কেল। এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373। তাহলে সর্বনিম্ন মান এর হচ্ছে 273, এটা হচ্ছে আমাদের নিম্ন স্থিরাঙ্ক, আর সর্বোচ্চ যেটা মান সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো এখন কেলভিন স্কেলের আমাদের মৌলিক ব্যবধান কত আসবে? এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কি করব? বিয়োগ করে দেব। কি করব? মাইনাস করে দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে, যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান। এখানে কত আসে? 100 আসে। তো কেলভিন স্কেলের তাহলে মৌলিক ব্যবধান কত? 100। ওকে, এখন আমরা নতুন স্কেলের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে রোমার। কি নাম? রোমার। এই রোমারকে সেমভাবে এগুলোর মতো এই রোমার স্কেলকে আর দ্বারা প্রকাশ করা হয়। এই রোমার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80। তাহলে এর ব্যবধানটা কত আসবে? 80 থেকে 0 বাদ দিলে তো আমাদের 80 আসবে। তো রোমার স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে কত? 80। আরেকটা শিখবো আমরা হচ্ছে র্যাঙ্কিং। দেখো উপরে একটু মিশিয়া দেই র্যাঙ্কিং। এই 5টা স্কেলে মোটামুটি আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব। কি বললাম? র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং স্কেলকে RN দ্বারা প্রকাশ করা হয়।
কি দ্বারা? র্যাঙ্কিং স্কেলকে আমাদের Rn দ্বারা প্রকাশ করা হয়। এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 492, নিম্ন স্থিরাঙ্ক কত? 492, আর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672। নিম্ন স্থিরাঙ্ক কত? 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672। তাহলে আমাদের মৌলিক ব্যবধান, র্যাঙ্কিং স্কেলে মৌলিক ব্যবধান কি আসবে? এই সর্বোচ্চ 672, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যেটা সেটা বাদ দেবো, 492টা বাদ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি? মৌলিক ব্যবধান। তাহলে এখানে আমাদের কত আসে? 672 মাইনাস হচ্ছে কত? 492 আসে আমাদের কত পার্থক্য আসে? 180। তাহলে র্যাঙ্কিং স্কেলে মৌলিক ব্যবধান 180। এই মৌলিক ব্যবধান আমি কিন্তু বারবার প্র্যাকটিক্যালি তোমাকে মৌলিক ব্যবধানটা কি সেটা বোঝাইলাম। এখন হচ্ছে মৌলিক ব্যবধানটা কিন্তু আমাদের অতি সংক্ষিপ্তে আসতে পারে। তোমরা একটু টেকনিক্যালভাবে, যে আমি বাস্তবে দেখো তোমাদের বোঝাইলাম, এখন তোমরা একটু সাজিয়ে লিখতে পারবা না। যে যদি প্রশ্ন আসে আমাদের কি বলে মৌলিক ব্যবধানটা কি, তাহলে তোমরা লিখতে পারবা না। অবশ্যই আশা করি লিখতে পারার কথা। কিভাবে সেটা আমরা বলবো যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিলে যে মানটা পাওয়া যায়, বা এভাবে বলা যায় যে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের ব্যবধানকে, যে পার্থক্যকে কি বলে? মৌলিক ব্যবধান বলে। এখান থেকে কিন্তু আমরা অতি সংক্ষিপ্তও বললাম। তো এই ছিল স্কেল সম্পর্কে ধারণা। আমরা এখন সরাসরি কিসে যাব? সম্পর্কে চলে যাব। ওকে, তো দেখো এটা আমি মিশিয়ে দেই। এখন আমরা সরাসরি কোথায় যাব? আশা করি স্কেলের যে মানগুলো রয়েছে এগুলোর সম্পর্কে তোমরা ক্লিয়ার হইলা। তো এখন আমরা প্রমাণে চলে যাব। যে আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে সেইটা সরাসরি ওইখানে চলে যাব। দেখো এই সম্পর্ক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের একটা সমীকরণ মনে রাখতে হবে। সেই সমীকরণটা হচ্ছে, আমি দেখো লিখে দেই। সমীকরণটা হচ্ছে, আমরা ডিরেক্ট অ্যান্সারে চলে যাই। দেখো আমি যেভাবে লিখে দিচ্ছি সেমভাবে তোমরা তুলে নাও। স্কেলের মাঝে সম্পর্ক, তো আমরা কি করব? স্কেলের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠা করব। স্কেলের মাঝে কি সম্পর্ক? তো এই সম্পর্কটা নির্ণয় করার জন্য আমাদের একটা অনুপাত মনে রাখতে হবে। অনুপাতটি হলো, সেমভাবে তোমরা লিখবা, এভাবে লিখলেই হবে। তো অনুপাতটি কি? অনুপাতটি হচ্ছে আমাদের প্রদত্ত পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই নিম্ন স্থিরাঙ্ক কি সেটা তো আমরা পূর্বে জেনে আসলাম, বুঝছো? দেন হচ্ছে ডিভাইডেড মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান। ওকে, এই নিম্ন স্থিরাঙ্ক কি, মৌলিক ব্যবধান কি, এগুলোর জন্যই আমি শুরুতে তোমাদের এই বেসিক টুকু দিলাম। ওকে, তো দেখো প্রদত্ত পাঠটা কি? প্রদত্ত পাঠটা হচ্ছে আমরা যে স্কেলটা রয়েছে যেটা দ্বারা প্রকাশ করি সেটা, বা যদি মান দেওয়া থাকতো সেলসিয়াস স্কেলের যদি মান দেওয়া থাকতো 10 ডিগ্রি সেলসিয়াস বা 20 ডিগ্রি সেলসিয়াস যদি মান দেওয়া থাকতো, সেই মানটা আমরা এখানে বসাই দিতাম। আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে ওই স্কেলটার তো সর্বনিম্ন মান যেটা সেটা। মৌলিক ব্যবধান তো হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দিলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি? মৌলিক ব্যবধান। তো আমরা যেহেতু প্রতিপাদন করতেছি সেক্ষেত্রে এখানে তো মান দেওয়া নেই। তো যে স্কেলের আমরা অনুপাতের মধ্যে বসাবো, যে স্কেলটাকে এই অনুপাতের মধ্যে বসাবো, তার যেটা দিয়ে প্রকাশ করা হয় সেই মানটা প্রদত্ত স্কেল হিসেবে বসাবো। ওকে, তো দেখো আমরা শুরুতে নেই
সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে। এই প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে এই অনুপাতের মধ্যে আমরা ওই প্রত্যেকটা স্কেলের তথ্যগুলা বসায় দেবো। ওকে, আর প্রত্যেকটা তথ্যের মান সমান হবে, প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, সমান হবে। তো আমরা শুরুতে কি লিখি, সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে, সেলসিয়াসের ক্ষেত্রে দেখো সেলসিয়াসের প্রদত্ত পাঠ তাহলে কি হবে, আমি বলছিলাম কি প্রদত্ত পাঠ হবে যেটাকে দ্বারা সেলসিয়াসকে যেটা প্রকাশ করা হয় সেই মানটা বসায় দেবো। তো সেলসিয়াসকে প্রদত্ত পাঠ কী হবে, সেলসিয়াসকে সি দ্বারা প্রকাশ করা হয় না, প্রদত্ত পাঠ সেইটা মাইনাস হচ্ছে সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক কত পারছি ভাইয়া, সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক ছিল আমাদের, দেখো এখানে একটু শর্টকাট করে লিখে দিই, সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 আর ঊর্ধ্ব হচ্ছে 100। দেন হচ্ছে ফারেনহাইটের সর্বনিম্ন হচ্ছে 32, ঊর্ধ্ব হচ্ছে কত 212। দেন হচ্ছে কেলভিনের হচ্ছে কেলভিনের কত ভাইয়া 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373। দেন হচ্ছে রোমারের হচ্ছে আমাদের 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80, র্যাঙ্কিং হচ্ছে আমাদের 400, র্যাঙ্কিং কত, র্যাঙ্কিং হচ্ছে 492 আর ঊর্ধ্ব হচ্ছে 672। তোমরা এই মানগুলো অবশ্যই মনে রাখবা, না হলে পরীক্ষার হলে গিয়ে এগুলা মনে না থাকলে কিন্তু আমরা সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবো না। ওকে, তোমরা অবশ্যই এইগুলা কি করবা, মুখস্থ রাখবা। তো দেখো এখন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা সেলসিয়াস স্কেলের প্রদত্ত মানগুলা সমীকরণে বসাইতেছি। দেখো সেলসিয়াস স্কেল প্রদত্ত মান আছে সি, নিম্ন স্থিরাঙ্ক কত 0, নিম্ন স্থিরাঙ্ক কত 0, দেন ডিভাইডেড হচ্ছে কি আমাদের মৌলিক ব্যবধান। তো সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কি পড়ছি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক বাদ দেবো, যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান। তো এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 থেকে আমরা যদি 0 বাদ দিই তো কত থাকে, 100ই থাকে। এই তাহলে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে 100। ওকে, তো দেখো সেলসিয়াস স্কেলের একটা সমীকরণ অনুপাত পাইলাম। এখন আমরা কি করব, ফারেনহাইট স্কেলের কি করব, লিখব ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, ফারেনহাইটের ক্ষেত্রে ফারেনহাইটের তাহলে নিম্ন স্থিরাঙ্ক প্রদত্ত পাঠ কি হবে, যেটা তো প্রকাশ করে সেইটা। তো এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিভাইডেড মৌলিক ব্যবধান। ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত, 212 থেকে 32 বাদ দিলে যত থাকে সেটাই হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান। তো 212 থেকে 32 বাদ দিলে কত আসে, 180, সেটা হচ্ছে কি মৌলিক ব্যবধান। এখন আমরা করব কেলভিন স্কেলের ক্ষেত্রে। কেলভিনের প্রদত্ত পাঠ কি হবে, কে মাইনাস কি নিম্ন স্থিরাঙ্ক, কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 ডিভাইডেড মৌলিক ব্যবধান কি, কেলভিন স্কেলের সর্বোচ্চ যে মানটা রয়েছে তার থেকে সর্বনিম্ন মান বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। তো 212 থেকে 32 বাদ দিলে কত থাকে আমাদের, 100 থাকে। 212 থেকে যদি 32 বাদ দেই তাহলে আমাদের সরি আমি ফারেনহাইটের মান বসাইতেছি কেন, তাই তো বলি রে, কি বলতেছি। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 আর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373। তো কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373 থেকে কী করবো, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাদ দেবো, কত 273। তাহলে 373 থেকে 273 বাদ দিলে কত থাকে আমাদের, 100। তো মৌলিক ব্যবধান হচ্ছে 100। দেন হচ্ছে
রোমানের ক্ষেত্রে কি লিখবো? প্রদত্ত পাঠ হচ্ছে আমাদের আর মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, রোমানের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে আমাদের 0 ডিভাইডেড মৌলিক ব্যবধান। রোমানের মৌলিক ব্যবধান কত? রোমানের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80, মাইনাস করবো কত? 0, তাহলে কত থাকে আমাদের? 80 থাকে। এটা হচ্ছে রোমানের মৌলিক ব্যবধান। আরেকটা কি করব? র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে, RN এর ক্ষেত্রে, র্যাঙ্কিং স্কেলের ক্ষেত্রে দেখো, র্যাঙ্কিং স্কেলের প্রদত্ত পাঠ হচ্ছে RN, মাইনাস হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 492 ডিভাইডেড মৌলিক ব্যবধান কত? এই 672 থেকে 492 বাদ দিলে যত থাকবে সেটা হচ্ছে আমাদের মৌলিক ব্যবধান। 672 থেকে 492 বাদ দিলে কত থাকে? 180 থাকে। তো এটা হচ্ছে রোমানের মৌলিক ব্যবধান। তো এইভাবে অনুপাত বের করার পর আমি শুরুতে কি বললাম? যে প্রত্যেকটা অনুপাতের মান সমান হবে। কি হবে? প্রত্যেকটা অনুপাতের মান সমান হবে। তাহলে এই প্রত্যেকটা অনুপাতকে আমরা আলাদা আলাদাভাবে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো আমি উপরে লিখে দিচ্ছি, প্রশ্নটা মিশাই দেই যেহেতু বোর্ডে জায়গা নেই। দেখো এভাবে লিখে দেবো। শুরুতে কি বের করছি? এইটা সেলসিয়াস কত ছিল? সি ডিভাইডেড 100। প্রত্যেকটার অনুপাতের মান যেহেতু সমান, আমরা প্রত্যেকটা অনুপাত লিখবো আর সমান চিহ্ন দিয়ে প্রত্যেকটা অনুপাত কি করবো? বসাবো। দেন হচ্ছে কোনটা পাইছি? ফারেনহাইটের ক্ষেত্রে F-32 ডিভাইডেড কত ছিল আমাদের? 180 ইকুয়াল কেলভিনের ক্ষেত্রে হচ্ছে K-273 ডিভাইডেড কত? 100 ইকুয়াল রোমানের ক্ষেত্রে আমরা কি পাইছি? R-0 অর্থাৎ আর ডিভাইড কত? 80 ইকুয়াল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কি পাইছি? RN-492 ডিভাইডেড কত? 180। ওকে, তো দেখো নিচে জায়গা নেই, আমি সবগুলো একটু মিশাই দিই, এগুলো আমার আর লাগতেছে না। এই যে আমরা সমীকরণটা পাইলাম, এইটাই মূলত আমাদের এই বিভিন্ন স্কেলের মাঝে যে সম্পর্কটা প্রতিষ্ঠা করতে পারছে এইটাই। কিন্তু এইখানে আমরা একটু যোগ বিয়োগ কাটাকাটি গুণ ভাগ এগুলো করব, ঝালাই করে দিয়ে আমাদের একুরেট যে সমীকরণটা রয়েছে, সম্পর্কটা রয়েছে, সেটা বের করব। তো দেখো এখন হচ্ছে এই প্রত্যেকটা অনুপাতের মধ্যে 20 দ্বারা উভয় কি করব? গুণ করব। উপরে প্রত্যেকটা কি করব? 20 দ্বারা গুণ করে দেব। তো দেখো এখানে যদি আমরা 20 দ্বারা গুণ করি, এখানে যদি 20 দিয়ে গুণ করি, এইখানে দেন হচ্ছে এইখানে কি 20 দিয়ে কি করলাম? গুণ করলাম। তোমরা সাইড নোট দিয়ে লিখে দেবা প্রত্যেকটাকে 20 দ্বারা গুণ করে পাই। ওকে, তো এখন দেখো 20 দিয়ে গুণ করার পর আমরা কাটাকাটি করব। তো এই 20 দিয়ে 100কে কাটলে কত থাকে? 5-20 100। দেন হচ্ছে 20 দিয়ে 180কে ভাগ করলে, ভাগ করার কথা বলছে, আচ্ছা, ভাগ করলে কত থাকে? আমাদের থাকে 9। দেন হচ্ছে 20 দিয়ে 100কে আবার ভাগ করলে থাকে 5, 20 দিয়ে 80কে ভাগ করলে থাকে 4, এই 20 দিয়ে 180কে ভাগ করলে কত থাকে? 9। তো এই মানটা এখন বসাই দেবো। কি থাকে? C/5 ইকুয়াল কত? উপরে কত আমাদের? F/32 ডিভাইডেড 9। দেন হচ্ছে কত? K-273 ডিভাইডেড 5। দেখো এই সমীকরণটা কিন্তু আমরা 19-এর মধ্যে দেখছিলাম, কিন্তু কিভাবে আসছে সেটা জানি না। এখন আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সমীকরণটা কিভাবে আসছে। তো রোমানের ক্ষেত্রে হচ্ছে কি R/4 ইকুয়াল হচ্ছে RN-492 ডিভাইডেড কত? এখানে 9।
তো এইটাই মূলত হচ্ছে আমাদের বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা। ওকে, তোমরা সুন্দর করে উঠে নাও, কয়েকবার প্র্যাকটিস করো। তো এটাই মূলত ছিল আমাদের যে তাপমাত্রা পরিমাপের যে স্কেলগুলো রয়েছে, এই স্কেলগুলোর মাঝে সম্পর্ক। সেম এভাবে তোমরা লিখে দিয়ে আসলে মোটামুটি একটা মার্ক পাবা। তো এখন আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে আপেক্ষিক তাপমাত্রা এবং সুপ্ত তাপমাত্রার সূত্র দিয়ে। ম্যাথটাও মোটামুটি আমাদের খুব ইম্পর্টেন্ট। তো এখন তোমাদের যাদের হক বই আছে, হক বইয়ের প্রথম অধ্যায়ের উদাহরণ নাম্বার হচ্ছে 24। উদাহরণ নাম্বার 24টা একটু বের করো। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, আমি করে দিচ্ছি। দেখো, শুরুতে আমি ম্যাথটা বোর্ডে উঠায় নিচ্ছি। যাদের টেকনিক্যাল বই তারা একটু এই ম্যাথটা দেখে উঠায় নিও বা বইয়ের মধ্যে মিলাই নিও। আর যাদের হক বই তারা 24 নাম্বারটা বের করো। উদাহরণ কত? 24। কি বলছে? -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? কি বলছে? যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা 5 গ্রাম ভরের একটা বরফ রয়েছে। এই 5 গ্রাম ভরের বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কতটুকু তাপের প্রয়োজন? এখানে আরও দেওয়া আছে যে বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে, দেন হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে। কি দেওয়া আছে? বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে কত? 0.5। এই আপেক্ষিক তাপটা আমাদের এই অঙ্কের মধ্যে দেওয়া না থাকতেও পারে, তোমরা একটু মুখস্থ করে নিবা যে বরফের আপেক্ষিক তাপটা হচ্ছে 0.5। দেন হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে, বরফ গলনের সুপ্ত তাপ দেওয়া আছে হচ্ছে 80 ক্যালোরি গ্রাম, এবং বাষ্পীয় ভবনের নীল তাপটা দেওয়া আছে। ওকে, বাষ্পীয় ভবনের নীল তাপ কত দেওয়া আছে? 540 ক্যালোরিগ্রাম। 40 ক্যালোরিগ্রাম এটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। এখন বলছে যে এই 5 গ্রাম ভরের এই -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কতটুকু আমাদের তাপের প্রয়োজন রয়েছে। তো এই ম্যাথটা করতে গিয়ে কিছু প্রসেস আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এখন যে -10 ডিগ্রি সেলসিয়াসের যে একটা বরফ রয়েছে সেটা তো অস্কুপিত আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে না। এক্ষেত্রে কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেটাকে। তো সেই প্রসেসগুলো কীরকম হতে পারে? তোমরা একটা জিনিস মনে রাখবা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে,
দেখো আমি একটু দেখাই দিতেছি। তো শুরুতে আমাদের কি থাকবে, বরফ। কি ছিল, -10°C বরফ। তো শুরুতে কি থাকবে, বরফ থাকবে। দেন হচ্ছে বরফটা কি করবে, মাইনাসের মধ্যে থাকবে। বরফের মান কি থাকবে, মাইনাসের। এখানে মাইনাস আছে 10 ডিগ্রি, মাইনাস যেটাই হোক না কেন অন্য মানও থাকতে পারে। শুরুতে মাইনাস মানের মধ্যে থাকবে। দেন ওই বরফটা কি করবে, আবার ওই বরফেই 0°C তাপমাত্রার বরফে পরিণত হবে। তো -10°C যদি তাপমাত্রা বরফ থাকে, সেটা শুরুতে কি করবে, -0°C তাপমাত্রার বরফে পরিণত হবে। দেন কি করবে, দেন হচ্ছে এই -0°C তাপমাত্রার বরফটা এই পানিতে পরিণত হবে, কিন্তু এই তখনও এর তাপমাত্রা কত থাকবে, 0 থাকবে, তাপমাত্রার পরিবর্তন হবে না। কি করবে, -10°C তাপমাত্রার বরফটা শুরুতে কি করবে, 0°C তাপমাত্রার বরফে পরিণত হবে। দেন হচ্ছে এই 0°C তাপমাত্রার বরফটা 0°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। তারপর কি করবে, তারপর হচ্ছে আবার এই 0°C তাপমাত্রার পানিটা 100°C তাপমাত্রার পানিতে পরিণত হবে। দেন আমাদের এই 100°C তাপমাত্রার পানি 100°C তাপমাত্রা সম্পূর্ণরূপে গ্রহণ করে কি করবে, বাষ্পে পরিণত হবে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100°C তাপমাত্রা কি করবে, বাষ্পে পরিণত হবে। ওকে, তো এই ম্যাথ করার ক্ষেত্রে এই প্রসেসটা আমার মনে রাখতে হবে। ওকে, এই ধাপে ধাপে আমরা ম্যাথটার সমাধান করব। কি করব, প্রথমে এই -10°C তাপমাত্রার বরফটাকে 0°C তাপমাত্রার বরফে পরিণত করব। দেন হচ্ছে এই 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে রূপান্তর করব। এই 0°C তাপমাত্রার পানিকে 100°C তাপমাত্রার পানিতে রূপান্তর করব। দেন হচ্ছে কি করব, আরও তাপ দিলে সেটা কি হবে, বাষ্পে পরিণত হবে। ওকে, তো দেখো এখন আমরা কি করব, সমাধানে চলে যাই। এইখানে আমি কি বলছি, এই ম্যাথটা কি করব, আপেক্ষিক তাপমাত্রার সূত্র এবং কি বলছি যে আপেক্ষিক তাপমাত্রা আর একটা হচ্ছে আপেক্ষিক তাপ, আর একটা হচ্ছে সুপ্ত তাপের যে সূত্র রয়েছে, ওই সূত্র দুটো দিয়ে আমরা এই ম্যাথটা কি করব, সমাধান করব। তো আপেক্ষিক তাপ আর সুপ্ত তাপের যদি আমরা সূত্রটাই না জানি, তাহলে ম্যাথ কীভাবে সমাধান করব। দেখো শুরুতে বলি যে আপেক্ষিক তাপটা কি। আপেক্ষিক তাপটা হচ্ছে আমাদের এর সংজ্ঞাটা এরকমভাবে দেওয়া যায় যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের কি, আপেক্ষিক তাপ। অর্থাৎ কি বলছে সংজ্ঞায়, যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি হয়, তাপমাত্রা যদি 1 ডিগ্রি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায়, অর্থাৎ এইখানে বস্তুর যে অবস্থাটা রয়েছে সেটা অপরিবর্তিত থাকবে। আপেক্ষিক তাপমাত্রার সময় বস্তুর অবস্থাটা আমাদের অপরিবর্তিত থাকবে। তাপমাত্রাটার কি হবে, পরিবর্তন হবে। 1 ডিগ্রি বা তার থেকে বেশি বা কি হবে, কম হবে, পরিবর্তন হবে। মোট কথা হচ্ছে আপেক্ষিক তাপমাত্রার বেলায় বস্তুর অবস্থা অপরিবর্তিত থাকবে, তাপমাত্রাটা পরিবর্তিত হবে। সেটা হচ্ছে কি, আপেক্ষিক তাপমাত্রা। তো আপেক্ষিক তাপমাত্রার সূত্রটা হচ্ছে আমাদের, আপেক্ষিক তাপমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়, আপেক্ষিক তাপমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপমাত্রার সূত্রটা এরকম, কিউ ইকুয়াল এম এস ডেল থিটা বা এমএসটি।
এমএস টি। এখানে ডেল্টিটা বলতে আমরা কি তাপের পরিবর্তনটাকে বুঝি, টি দ্বারা তাপের পরিবর্তনটাকে বুঝবো। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর, এমটা কি বস্তুর ভর, এস হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ, এস হচ্ছে আপেক্ষিক তাপ, দেন হচ্ছে ডেল্টিটা হচ্ছে তাপের পরিবর্তন, বা এই টিটা কি তাপের পরিবর্তন, তাপের কি পরিবর্তন। আর কিউটা হচ্ছে প্রয়োজনীয় তাপ, কিউ কি প্রয়োজনীয় তাপ। ওকে, তো এখন যেহেতু বেসিক ধরে আমাদের সময় নেই, তোমরা সুন্দর করে সূত্রটা মুখস্থ করে নাও, আমরা যখন প্রয়োগ করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবা। ওকে, তো আপেক্ষিক তাপের সূত্রটা কি তাহলে? কিউ ইকুয়াল এমএস ডেল্টিটা বা এমএস টি। এই গেল আপেক্ষিক তাপের সূত্র। এখন আমরা আরেকটা সূত্র শিখব, সেটা হচ্ছে সুপ্ত তাপের। তো সুপ্ত তাপটা কি ভাইয়া? সুপ্ত তাপটা হচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত রেখে, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি ওই বস্তুটির পরিবর্তন ঘটে, অর্থাৎ কি বলছে এরা, বস্তুর যে অবস্থা রয়েছে, বস্তুর এই অবস্থাটার যদি পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে সুপ্ত তাপ। কি বললাম? যদি একক ভরের কোনো বস্তুর যদি তাপমাত্রা পরিবর্তন না করে বস্তুর অবস্থার পরিবর্তন করা হয়, সেটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ। এখানে দেখো, আমরা আপেক্ষিক তাপের ক্ষেত্রে দেখলাম যে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, কিন্তু এই বরফ থেকে বরফই রয়েছে, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হয়নি। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের বরফ ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের কী ছিল? বরফ ছিল। এখানে দেখো তাপমাত্রার পরিবর্তনটা হয়েছে, -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসছে, কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি, বরফ থেকে বরফেই রয়েছে। সেটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক তাপ। আর আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে এইটা। আর সুপ্ত তাপে বলছে যে বস্তুর তাপমাত্রাটা স্থির থাকবে, তাপমাত্রার পরিবর্তন হবে না, বস্তুর অবস্থার পরিবর্তন হবে। এইখানে দেখো, এই যে এখানে বরফ থেকে পানিতে পরিণত হয়েছে, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। বরফ থেকে কী হয়েছে? পানিতে পরিণত হয়েছে, তাপমাত্রার কিন্তু পরিবর্তন হয়নি। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ ছিল, সেটা কি হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। তাপমাত্রার পরিবর্তন হয়নি, কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের কি সুপ্ত তাপ। তাহলে কি বললাম? আপেক্ষিক তাপ। দেখো, এই আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ, এই দুটা সংজ্ঞাও কিন্তু আমাদের অতি সংক্ষিপ্ত হয়ে আসতে পারে। তোমরা এভাবে বলবা যে এখানে প্র্যাকটিক্যালি দেখো যে একক ভরের যদি কোনো বস্তুর তাপমাত্রা যদি পরিবর্তন হয়, বস্তুর অবস্থার যদি পরিবর্তন না হয়, দেখো বরফ থেকে বরফই রয়েছে, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাহলে কি বলবো? একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা যদি পরিবর্তন হয়, বস্তুর অবস্থার যদি পরিবর্তন না হয়, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। কী তাপ? আপেক্ষিক তাপ। আর যদি একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রার যদি পরিবর্তন না হয়, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি পানি, দেখো বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। এখন একক ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন যদি হয় আর যদি তাপমাত্রা অপরিবর্তিত থাকে, সেটা আমাদের সুপ্ত তাপ। ওকে, তোমরা একটু মুখস্থ করবা, এটা আমাদের অতি সংক্ষিপ্ত আসতে পারে। তো এই সুপ্ত তাপের সূত্রটা হচ্ছে আমাদের, সুপ্ত তাপকে এল দ্বারা প্রকাশ করা হয়। সুপ্ত তাপের সূত্রটা হচ্ছে আমাদের কিউ ইকুয়াল এম এল। ওকে, তো কিউ ইকুয়াল হচ্ছে এম এল। এখানে কিউটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ, প্রয়োজনীয় তাপ, এমটা হচ্ছে বস্তুর ভর, এল হচ্ছে আমাদের কি সুপ্ত তাপ, এলটা কি সুপ্ত তাপ। ওকে, তো আমাদের আপেক্ষিক তাপের সূত্র কি ছিল? কিউ ইকুয়াল এমএস টি বা এমএস ডেল্টিটা। আর সুপ্ত তাপের হচ্ছে
সুপ্ততাপের হচ্ছে কিউ ইকুয়াল এম এল। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা কী করব, সমাধান করব। তো দেখো আমি এতক্ষণ সূত্রটা দিলাম, এখন আমরা ম্যাথ সলিউশন করব। ওকে, তো ডিরেক্ট দেখো আমরা সমাধানে চলে যাই। আমি যেভাবে লিখিয়ে দিতেছি তোমরা হুবহু সেভাবেই উঠায় নিয়ে প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো। তাহলে ম্যাথ তো হুবহু তুলে নিয়ে কোনো লাভ নেই ভাইয়া, ম্যাথ তো হচ্ছে তোমাকে বুঝতে হবে। এখন আমি যেটা করাচ্ছি, আমাদের প্রশ্নপত্রে তো মানগুলো চেঞ্জ থাকতে পারে। দেখো এখানে আমি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েছি, 5 গ্রাম নিয়েছি। ওইখানে আমাদের প্রশ্নপত্রে তো মান চেঞ্জ হতে পারে, এখানে -100 ডিগ্রি দিতে পারে, এখানে তোমার হচ্ছে 200 গ্রাম 400 গ্রাম যাই হোক যেটাই হোক দিতে পারে, মানগুলো তো চেঞ্জ হতে পারে। আমরা কি করব, নিয়মটা ঠিক রাখবো। আমরা এখানে অঙ্কটা করার ক্ষেত্রে ভালোভাবে বুঝবো, তাহলে আমাদের যদি মান যদি চেঞ্জ হয়েও আসে আমরা নিজের মতো করে কি করতে পারবো, অঙ্কটার সমাধান করতে পারবো। তো দেখো এখানে কি লিখবা, যে শুরুতে আমরা কি করব, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 0 ডিগ্রি সেলসিয়াস -0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করব। তো এখানে শুরুতে কি লিখব, যে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দেখো আমরা হচ্ছে এগুলা স্টেপে কি করব, তাপমাত্রাগুলো নির্ণয় করব, দেন হচ্ছে সবগুলোকে যোগ করে দেব। যোগ করে দিয়ে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ। ওকে, তো এখানে হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা ধরবো Q1, দ্বিতীয় ক্ষেত্রে ধরবো Q2, দেন হচ্ছে তৃতীয় ক্ষেত্রে Q3। এভাবে কি করব, আলাদা আলাদাভাবে স্টেপ বাই স্টেপ কি করব, মানগুলা বের করব, দেন হচ্ছে সবগুলোকে যোগ করে দিয়ে যেটা মান আসবে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ। ওকে, তো শুরুতে প্রথম স্টেপ কি আমাদের, প্রথম স্টেপ হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে কি করা, পরিণত করা। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। প্রথম স্টেপে কি করব, -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করব। তাহলে এটা কি আমাদের আপেক্ষিক তাপ নাকি সুপ্ত তাপ? দেখো তো এখানে আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু বস্তুর অবস্থার পরিবর্তন হয়নি, তার মানে এটা হচ্ছে আমাদের কি তাপ, আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপের সূত্র আমরা কি পড়ছি, আপেক্ষিক তাপের সূত্র হচ্ছে আমাদের Q ইকুয়াল mst। কি বলছি, আপেক্ষিক তাপের সূত্র আমাদের হচ্ছে Q ইকুয়াল mst। তাহলে দেখো তো প্রথম স্টেপে আমরা কোন সূত্র বসাবো, আপেক্ষিক তাপের সূত্র বসাবো। কেন, কারণ হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের সূত্রটা, আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা কি বুঝছি, যে তাপমাত্রার যদি পরিবর্তন ঘটে, বস্তুর অবস্থার যদি পরিবর্তন না ঘটে, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। শুরুতে কি হয়েছে, আমাদের বস্তুর অবস্থার পরিবর্তন কিন্তু ঠিক রয়েছে, কিন্তু তাপমাত্রাটার কি হয়েছে, পরিবর্তন হয়েছে, -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসছে। তাহলে এটা আমাদের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সূত্র বসবে, এটাকে ধরি আমি Q1। তাহলে কি হবে, mst। Q1 ইকুয়াল হচ্ছে আমাদের mst। এখন আমরা সাইড নোট দিয়ে যে মানগুলো রয়েছে এই মানগুলা কি করব, সুন্দর করে বসাবো। তাহলে কি বলছে, শুরুতে কি দেওয়া আছে আমাদের, 5 গ্রাম ভরের বস্তুর ভর কত, আমাদের mst না, এমটা কি বস্তুর ভর, এমটা কি বস্তুর ভর, বস্তুর ভর আর কত দেওয়া আছে আমাদের, এখানে কত দেওয়া আছে, 5 গ্রাম, কত গ্রাম, 5 গ্রাম। দেন হচ্ছে
দেন হচ্ছে এটা আমাদের বরফ না, বরফের আপেক্ষিক তাপ আমাদের কত দেওয়া আছে, এই দেখো বরফের আপেক্ষিক তাপ কত দেওয়া আছে আমাদের 0.5। এস কি আপেক্ষিক তাপ না, বরফের আপেক্ষিক তাপ তাহলে আমাদের দেওয়াই আছে, প্রশ্ন কিন্তু দেওয়াই আছে। আমি বলছিলাম যে এই মানগুলো আমাদের না দেওয়া থাকতে পারে, তোমরা মুখস্থ করে নেবা, মুখস্থ করাটা বেটার। তাহলে বরফের আপেক্ষিক তাপ আমাদের কত দেওয়া আছে 0.5, 0.5। দেন হচ্ছে আমাদের টি, এম গেল, এস গেল, টিটা কি তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন আমরা কিভাবে নির্ণয় করি, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিই। কি করি, বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিই, তাহলে আমাদের কি করবে, পরিবর্তনটা বের হয়ে আসবে। তাহলে দেখো এইখানে আমাদের এই প্রথম স্টেপ এইটা না, আমরা এইটা ফলো করতেছি, কিন্তু -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত করতেছি। তো এইখানে একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে আমরা কি করব, তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা মাইনাস করব। তো একটা জিনিস এখানে আমাকে বলো তো ভাইয়া, এইখানে 0 বড় নাকি -10টা বড় আমাদের? অবশ্যই এটা তোমাদের জানার কথা, এটা একটা বেসিক জিনিস। আসলে হচ্ছে 0টা হচ্ছে আমাদের একটা সাম্যাবস্থার মতো মান। এইখান থেকে 0 থেকে আরও আমরা -1 -2 এদিকে যতই যেতেই থাকবো ততই মান আমাদের কী হবে, ছোট হবে। অর্থাৎ 0 থেকে মাইনাস দিয়ে যেগুলো মান লিখবো এদিকে যত মানে মাইনাস সংখ্যা যত বড় তত ছোট। কি বললাম, মাইনাস সংখ্যা যত বড় তত ছোট। তো -1 আর মাইনাস যদি 10 লিখি, তার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? অবশ্যই -10টা ছোট। মাইনাস সংখ্যা যত বড় তত ছোট, এটা তোমরা মাথায় রাখবা। ওকে, তাহলে 0 আর তাহলে -10-এর মধ্যে কোনটা বড়? অবশ্যই 0 বড়। দেন হচ্ছে ছোট হচ্ছে কি আমাদের -10। ওকে, তাহলে কি করব আমরা, 0 থেকে তাপমাত্রার পরিবর্তন যেহেতু আমাদের বড় থেকে ছোট মাইনাস করতে হবে, তো বড় হচ্ছে আমাদের এখানে 0 মাইনাস ছোট কত -10। তো দেখো এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে আমাদের কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে 0 থেকে 10 বাদ দিলে আমাদের কত, এই 10 ওই, তাহলে তাপমাত্রার পরিবর্তন আমাদের কত 10। তো এখানে দেখো সুন্দর করে আমার মানগুলো পেয়ে গেছে, সুন্দর করে এখানে বসাই দেই। এম এর মান কত পাইছি 5 গুণন 5 গুণন কত, এস এর মান আমাদের 0.5 গুণন টি এর মান কত 10। তো এখানে ক্যালকুলেটর চাপো, দেখি আমাদের মান কত আসে, কত 5 গুণন 0.5 গুণন কত 10, কত আসে 25 ক্যালোরি। তাপমাত্রার একক কি ক্যালোরি, তাপমাত্রার একক জুল। আচ্ছা যাই হোক, কী বলতেছি, আমাদের তাপমাত্রা তাহলে প্রথম স্টেপে তাপের কি আসে, তাপের পরিমাণটা কত আসে 25 ক্যালোরি। 25 কি ক্যালোরি। ওকে, তো এটা গেল আমাদের প্রথম স্টেপ। তো এখন আমরা কি করব, আমরা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করলাম। এখন কি করব, এখন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করব। ওকে, এখন দ্বিতীয় স্টেপ কি আমাদের, দেখো আমরা সাথে সাথে কিন্তু বিষয়গুলো লিখে দেব। এখান থেকে আমাদের সমাধান শুরু হয়েছে, এখান থেকে তোমরা সুন্দরভাবে জিনিসটা উঠায় নাও, বা বুঝলেও হবে, তোমরা যেন একা একা করতে পারো, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। তো উপরে আমি প্রশ্নটা মিশিয়ে দিতেছি যেহেতু জায়গা নেই। এখন কি করব, আমাদের প্রথম স্টেপ গেল, প্রথম স্টেপ কি গেছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করছি।
এখন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করব। ভাষাটা এখানে আমরা লিখব, কি লিখব? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা কি করব? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করব, পরিণত করব। তো এক্ষেত্রে প্রয়োজনীয় তাপ আমরা প্রথম স্টেপ ধরছি Q1। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এখন আমাদের আপেক্ষিক তাপের সূত্র বসবে নাকি সুপ্ত তাপের সূত্রটা বসবে? আপেক্ষিক তাপ আমাদের কি ছিল? যদি বস্তুটির অবস্থার পরিবর্তন না ঘটে, তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে সেটা ছিল আমাদের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ সেক্ষেত্রে আমরা আপেক্ষিক তাপের সূত্র কী বসেছি? Q = mst। এখন এখানে দেখো, এখন হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে। এখন এখানে বস্তুর অবস্থাটা পরিবর্তন হয়েছে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। তাপমাত্রার পরিবর্তন না হলে আমরা কি জানি? সেটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ। সুপ্ত তাপের সংজ্ঞায় কী পড়ছি? যদি কোনো বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত থাকে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে আমাদের কি? সুপ্ত তাপ। তো এখানে কি হবে? সুপ্ত তাপের সূত্র বসবে। কেন? কারণ এইখানেও বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, কিন্তু এখানে তাপমাত্রার পরিবর্তন হয়নি, বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। এক্ষেত্রে আমাদের এটা সুপ্ত তাপ। তো সুপ্ত তাপের সূত্র আমরা কি বলছি? Q = ml। ওকে, এখানে আমরা তাহলে কী লিখব? প্রথম স্টেপে Q1 লিখছি, এখানে লিখব Q2। তাহলে সুপ্ত তাপের সূত্রটা হচ্ছে আমাদের Q = ml। তো এমটা হচ্ছে আমাদের বস্তুর ভর তো দেওয়াই ছিল, কত? 5 গ্রাম। যেন হচ্ছে এই সুপ্ত তাপ আমাদের কিন্তু এটা মান দেওয়াই ছিল, বইয়ের মধ্যে দেওয়াই ছিল। দেখো আমি মিশিয়ে ফেলেছি জিনিসটা, এখন বই থেকে আমাদের নিতে হবে। সেটা কত ছিল আমাদের? এই যে বরফ গলনের সুপ্ত তাপ, সুপ্ত তাপ আমাদের কত দেওয়া আছে? 80 দেওয়া আছে। কত? এটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া ছিল। তাহলে সুপ্ত তাপ এল দ্বারা প্রকাশ করা হয়। সুপ্ত তাপ আমাদের বইয়ে দেওয়া ছিল, কত দেওয়া ছিল? 80 কি ক্যালোরি। তো এটা গুণ করে দেখো কত আসে। 5 গুণন হচ্ছে 80, 400 ক্যালোরি। তো এটা গেল আমাদের দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপে পাইছি আমরা 25 ক্যালোরি, দ্বিতীয় স্টেপে পাইলাম আমরা 400 ক্যালোরি। এখন আমরা কি করব? তৃতীয় স্টেপে যাব। তৃতীয় স্টেপে কি আছে দেখি। প্রথম স্টেপ কি করছি? -0 ডিগ্রি সেলসিয়াস -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করছি। দেন হচ্ছে দ্বিতীয় স্টেপে করছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করছি। এখন আমরা করব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করব। ওকে, তো দেখো এটা আমি মিশিয়ে দেই। ওকে, কি করি? এটা মিশিয়ে দিই। এটা আমাদের স্টেপ 3। কি করব? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করব। সেই ভাষাটা তোমরা নিজের মতো করে জিনিসটা যদি বুঝতে পারো, নিজের মতো করে ভাষাগুলো লিখতে পারবা। কি করব? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
পানিতে রূপান্তরিত করব। পানিতে কি করব? রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপ, করতে কি প্রয়োজনীয় তাপ, এটা হচ্ছে আমাদের স্টেপ 3। তো Q3 দেবো এখানে। এখন আবার বিষয়টা লক্ষ্য করো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে কি করব? পরিণত করব। এই ক্ষেত্রে দেখো আমাদের বস্তুর অবস্থার পরিবর্তন হয়নি, তাপমাত্রার পরিবর্তন হয়েছে। তো আমরা শুরুতে কি পড়ছি যে তাপমাত্রার পরিবর্তন যদি পরিবর্তন হয়, বস্তুর অবস্থার যদি পরিবর্তন না হয়, সেটা আমাদের আপেক্ষিক তাপ। কি তাপ? আপেক্ষিক তাপ। দেখো বারবার আমি বলতেছি যে আপেক্ষিক তাপ কি, সুপ্ত তাপ কি। তাহলে এই দুটা তোমার মুখস্থ হওয়ার কথা না, তোমাদের মুখস্থ হওয়ার কথা না, আমাদের অতি সংক্ষিপ্তে কিন্তু এই দুটা আসতে পারে। কি বললাম? যদি বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, দেখো এখানে পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওই পানিয়ে রয়েছে, তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে? না, হয়নি। বস্তুর অবস্থার পরিবর্তন হয়নি, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয়েছে। 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, কত ডিগ্রি হয়েছে? 100 ডিগ্রি হয়েছে। তাহলে এটা আমাদের কোন সূত্র পড়বে? আপেক্ষিক তাপের সূত্র পড়বে। ওকে, তো এইটা ছিল আমাদের আপেক্ষিক তাপের সূত্র। আপেক্ষিক তাপের সূত্র এটা হচ্ছে কি? সুপ্ত তাপ। তো এই ক্ষেত্রে স্টেপ নাম্বার 3 আমরা 3তে কি করব? আপেক্ষিক তাপের সূত্র বসাবো। কেন? কারণটা তো বললামই। তো দেখো আপেক্ষিক তাপের সূত্র কি? Q = mst। তো সাইড তো তোমাদের শুরুতে দেওয়া থাকবে, আমাদের জায়গা ছিল না জন্য মিশিয়ে নিছি। দেখো এম এর মান আমাদের কত ছিল? 5 গ্রাম। বরফের আপেক্ষিক তাপ বই কিন্তু দেওয়া আছে, এগুলা দেখে নাও। আপেক্ষিক তাপ, বরফের আপেক্ষিক তাপ ছিল আমাদের 0.5। দেন হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এবার এখানে বিষয়টা লক্ষ্য করো, এবার আমাদের তাপমাত্রার পরিবর্তন কত হবে? কি বলছিলাম? তাপমাত্রার পরিবর্তনটা বড় থেকে ছোটটা কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো এখানে তাপমাত্রা বড় কত? আমাদের 100 মাইনাস হচ্ছে ছোট কত? 0। তাহলে কত আসে আমাদের? 100। তাহলে মানগুলো বসায় দেই। এম কত আমাদের? 5, এস হচ্ছে 0.5 গুণন তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ টি এর মান হচ্ছে আমাদের 100। এটা গুণ করে দাও, কত আসে? 5 গুণন 0.5 গুণন আমাদের কত? 100, 225। কত আসে? 225 ক্যালোরি। ওকে, এখন আর একটা স্টেপ আমাদের বাকি আছে, ওইটা করলে সবগুলো আমরা কি করব? যোগ করে দেব। যোগ করে দিয়ে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপের মান। বুঝছো? এক সেকেন্ড। এটা ছিল আমাদের বরফের আপেক্ষিক তাপ। আমরা এখানে একটা বিষয় ভুল করছি, দেখো এটা কি ছিল? আমাদের বরফের আপেক্ষিক তাপ ছিল আমাদের 0.5। এটা এই এসটা আপেক্ষিক তাপ না, এই আপেক্ষিক তাপটা ছিল আমাদের বরফের আপেক্ষিক তাপ। এটা কিন্তু আমরা কি করতেছি? পানির ক্ষেত্রে করতেছি। পানির ক্ষেত্রে কি করতেছি? পানির ক্ষেত্রে আমাদের আপেক্ষিক তাপের মান হবে 1। কি হবে? 1। দেখো এরকম একটু ভুল করলে কিন্তু আমাদের সম্পূর্ণ ম্যাথটাই জলে চলে যাবে, কোনো মার্ক পাবো না। তো দেখো এটা আমি আবার করে দিতেছি। সো আচ্ছা, প্রথম থেকে করে দিই। দেখো এটা একটু আমি মিশিয়ে দেই। আমি কি করছি? বরফের আপেক্ষিক তাপ যে 0.5 ছিল, ওইটা নিয়ে পানির আপেক্ষিক তাপের মানের জায়গায় বসে অঙ্ক করতেছি, সেজন্য আমাদের একটু ভুল মান আছে। দেখো আমি আবার এই সাইড নোট দিয়ে জিনিসটা তুলি। বরফের আপেক্ষিক তাপ যখন করছিলাম তখন কিন্তু ওই 0.5 যে মানটা দেওয়া ছিল ওইটাই ঠিক ছিল। ওকে,
এখন আমরা কি করব, এখন আমরা যেহেতু পানির মধ্যে আছি, এক্ষেত্রে পানির আপেক্ষিক তাপটা নিয়ে আমাদের সলিউশন করতে হবে। তো এখানে এম এর মান ছিল আমাদের কত 5 গ্রাম, এস এর মান, এসটা আপেক্ষিক তাপ ঠিক আছে, সেটা হচ্ছে বরফের ক্ষেত্রে এক ধরনের হবে, পানির ক্ষেত্রে এক ধরনের হবে, বাষ্পর ক্ষেত্রে আরেক ধরনের হবে। ওকে, তো বরফের ক্ষেত্রে ছিল কত 0.5, পানির আপেক্ষিক তাপ কি হবে আমাদের 1, পানির আপেক্ষিক তাপ 1। তোমাদের এই বিষয়টা আমি মুখস্থ করতে বলছিলাম যে বরফের আপেক্ষিক তাপটা কিন্তু আমাদের নাও দেওয়া থাকতে পারে, বরফের আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, এগুলো তোমরা কী করবে, মুখস্থ করে নেবা। তো দেখো পানির আপেক্ষিক তাপটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া নেই, পানির আপেক্ষিক তাপ কত 1, তোমরা মনে রাখবা। দেন হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, তো আমি যেটা লিখছিলাম সেটাই, এই যে 100 - 0, 100 - 0 কত আসে আমাদের 100ই আসে। এম এর মান হচ্ছে 5 গুণন আপেক্ষিক তাপ, তাহলে আমি কিন্তু এইটাই ভুল করছিলাম, বুঝছো, আপেক্ষিক তাপ আমি বরফের আপেক্ষিক তাপটাই বসাই দিছি, এটা পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে 1, পানির আপেক্ষিক তাপ কত 1, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে 100, তাহলে এখানে কত আসে আমাদের 500 ক্যালোরি। স্টেপ 3তে কত আসলো আমাদের 500 ক্যালোরি। ওকে, তো এখন আর একটা স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব। কি করব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, দেখো আমি এই মানটা শুধু মিশাই দিই, এটাও মিশা লাগবে, আচ্ছা সবগুলোই মিশা লাগবে রে, আচ্ছা এটাও রাখি, দেখি এখানের মধ্যে হয় কিনা। কি করব, এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করব। কি বলছে এখানে, কিন্তু আমাদের -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটাকে বাষ্পে পরিণত করছে। লাস্ট স্টেপ হচ্ছে আমাদের বাষ্পে পরিণত করা। দেখো বরফ থেকে পানিতে নিয়ে এসেছি, পানি থেকে এখন আমরা কি করব, বাষ্পে পরিণত করব। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, দেখো উপরে আমরা লিখব, কি লিখব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে, কিসে, বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ আমরা এটা মিশাই দেই। প্রয়োজনীয় তাপটা কি হবে আমাদের, এটা হচ্ছে স্টেপ নাম্বার আমাদের 4, এটি লাস্ট। তো এখন দেখো আপেক্ষিক তাপের সূত্র বসাবা নাকি সুপ্ত তাপের সূত্র বসাবা, এখানে কি আছে আমাদের তাপটা অপরিবর্তিত রয়েছে, বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে, বুঝছো। তাহলে আমরা কোন সূত্র বসাবো তোমরা একটু চিন্তা করো তো। যদি আপেক্ষিক তাপ কি বলছি, যদি তাপমাত্রার পরিবর্তন হয় বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, সেটা হচ্ছে আমাদের কি আপেক্ষিক তাপ। এখানে কি আমাদের বস্তু অপরিবর্তিত রয়েছে না, এখানে বস্তু পরিবর্তিত হয়েছে। তাপমাত্রা কি আমাদের পরিবর্তিত হয়েছে না, তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। এ কারণে আমাদের আপেক্ষিক তাপের সাথে এটা যায় না। আপেক্ষিক তাপ না হলে এটা কি হবে, সুপ্ত তাপ। কারণ সুপ্ত তাপে আমরা কি পড়ছি, যে যদি বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত থাকে, বস্তুর অবস্থার পরিবর্তন হয়, সেটা হচ্ছে আমাদের সুপ্ত তাপ। তো সুপ্ত তাপের ক্ষেত্রে সুপ্ত তাপের সূত্র আমরা কি জানি, কিউ ইকুয়াল এম এল, কিউ ইকুয়াল কি এম এল। তো কিউ ইকুয়াল কি লিখবো আমরা, এম এল। ওকে, তো এখানে এম এর মান তো হচ্ছে আমাদের 5 গ্রাম, এল দেখো এখানে দেখো পানির কি তাপ, সুপ্ত তাপ। কি বের করবো এখন আমরা কি করব, এই সুপ্ত তাপটা আমরা প্রথম যে স্টেপ ছিল, প্রথম স্টেপে আমাদের বরফের সুপ্ত তাপ ছিল, বরফের সুপ্ত তাপ ছিল আমাদের 80 ক্যালোরি, সেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করছি। তোমরা যারা নোট করছো
তারা দেখো একটু দেওয়া আছে। আমরা যখন বের করছিলাম বরফের আপেক্ষিক তাপ একটা আমরা বার করছি, দেখো মেবি দ্বিতীয় নম্বর স্টেপ কী ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন পানিতে পরিণত করছি, তখন আমরা বরফের আপেক্ষিক তাপমাত্রাটা বলেছিলাম। দ্বিতীয় স্টেপে এরকম ছিল কিউ ইকুয়াল ml। দ্বিতীয় স্টেপে এই বরফের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করছি। সেক্ষেত্রে আমরা এরকম ক্যালকুলেশন করছি, m এর মান ছিল আমাদের 5। দেন হচ্ছে বরফের আপেক্ষিক তাপটা সুপ্ত তাপটা বসাই দিছি। বরফের সুপ্ত তাপ ছিল আমাদের 80 ক্যালোরি। তোমরা যারা নোট করছো দেখো 80 ক্যালোরি দিয়ে আমরা যেটা মানাচ্ছে সেটা বসাই দিছি। কত ছিল আমাদের, 400 ক্যালোরি দ্বিতীয় স্টেপে ছিল সেটা। এখন চতুর্থ স্টেপে আবার সেম সুপ্ত তাপের সূত্র বসাবো না, তাহলে এখন আমরা যে সুপ্ত তাপের যে মানটা বসাবো সেটা হচ্ছে বাষ্পীয় ক্ষেত্রে সুপ্ত তাপের মান আবার আলাদা। আমি দেখো তৃতীয় স্টেপে একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপটা আমি বসাই দিয়েছিলাম পানির আপেক্ষিক তাপের বেলায়, সেজন্য ভুল করছি, পরবর্তীতে সমাধান করলাম এক্ষেত্রে, হ্যাঁ এইখানে। আর এখন দেখো সুপ্ত তাপও হচ্ছে বরফের ক্ষেত্রে একটা হবে, বাষ্পীভবনের ক্ষেত্রে সুপ্ত তাপের মানও কী হবে, আলাদা হবে। তো বরফের ক্ষেত্রে সুপ্ত তাপ ছিল আমাদের 80 ক্যালোরি, বাষ্পীভবনের ক্ষেত্রে সুপ্ত তাপের মান আমাদের কত বইয়ে দেওয়া আছে দেখো। বাষ্পীভবনের ক্ষেত্রে নীল তাপটাই হচ্ছে আমাদের সুপ্ত তাপ। তোমরা আবার ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের এখানে নীল তাপ মনে রাখবে, নীল তাপটা হচ্ছে সুপ্ত তাপ। তো কী বলছে, বাষ্পীভবনের নীল তাপ 540 ক্যালোরি। ওকে, তাহলে গুণন বাষ্পীভবনের আমাদের নীল তাপ বা সুপ্ত তাপ কত, 540 বইয়ে দেওয়া আছে দেখো, 540 ক্যালোরি গুণ করে কত আসে, 540 গুণ 5 2700, কত আসে 2700 ক্যালোরি। এই যে দেখো এটা আমাদের লাস্ট স্টেপ। এই যে আমরা Q1 Q2 Q3 Q4 বার করলাম, এইগুলাকে মোট যোগ করে দেব। এই যোগফলটাই হচ্ছে আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। ওকে, তো এখন আমরা কি করব, Q1 প্রথম স্টেপে যে মান বের করছি, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ কী করব, যোগ করে দেব। সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো আমাদের জায়গা ছিল না জন্য আমি কিন্তু এই মানগুলা বোর্ডে লিখে রাখতে পারি নাই। তো দেখো এখন আমরা কি করব, অ্যান্সার লিখব। এখন আমরা কি করব, মোট প্রয়োজনীয় তাপ বের করব। আমরা কি লিখতে পারি যে মোট প্রয়োজনীয় তাপ, তাহলে কতটুকু তাপ লাগবে, মোট প্রয়োজনীয় তাপ। আচ্ছা এটাও আমি মিশাই দেই, এই উপরে মানটা লিখে রাখি। কী পরিমাণ ছিল আমাদের কত, 2700, এটা উপরে লিখি। আচ্ছা আমি একবার করি, সম্পূর্ণটা মিশাই দেই, দিয়ে তোমাদের Q1 Q2 Q3 কত মান আসছিল এটা লিখে রাখি। তোমরা যারা নোট করছো, তারা লিখছো খাতায়, তারা তো দেখো ওইখানে আছে। তো Q1 এর মান ছিল আমাদের কত, Q1 ছিল আমাদের 25 ক্যালোরি। Q2 এর মান ছিল কত আমাদের 400 ক্যালোরি। Q2 ছিল 400 ক্যালোরি। Q3 কত ছিল, Q3 ছিল আমাদের 500 ক্যালোরি। দেন হচ্ছে Q4 আমরা কত বের করলাম, 700 ক্যালোরি। দেখো এই মানগুলো কিন্তু আমরা বের করলাম, তোমরা যারা সাথে সাথে নোট করছো দেখো Q1 Q2 প্রতিটা স্টেপে এই মানগুলো আমরা কী করছি, বাইর করছি। আর এই মানগুলো এখন যোগ করে দেবো। যোগ করে দিয়ে যে অ্যান্সার
সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কী লিখবো এখন? লিখবো মোট প্রয়োজনীয় তাপ। মোট প্রয়োজনীয় তাপ আমরা কিউ ধরি, তাহলে Q1 Q2 Q3 Q4। এখন এই মানগুলো আমরা বের করছি, এই মানগুলো এখানে বসায় দেব। কত ছিল? 25 যোগ 400 যোগ 500 যোগ Q4 মান হচ্ছে 2700 ক্যালোরি। এটা যোগ করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? 500 যোগ হচ্ছে কত? 2700। 3625 কত? 3625 ক্যালোরি। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, বুঝছো? তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ আমাদের হচ্ছে 3625 ক্যালোরি তাপের প্রয়োজন হবে। ওকে, তো তোমরা সুন্দরভাবে যদি না বোঝো তাহলে ভিডিওটা আবার শুরু থেকে দেখো। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা, যেহেতু আমাদের সময় সময় কম, আমাদের হচ্ছে একদিন আমাদের বাকি আছে শুধু এক্সামের, তো তোমরা ইউটিউব থেকে যারা দেখতেছো তারা কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখতে পারো, 1.5 করে দিয়ে দেখতে পারো। আর যদি না বোঝো তাহলে সিম্পলভাবে দেখো। আর হচ্ছে তোমরা যারা ক্লাসগুলো করতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন তোমাদের উৎসাহ পেয়ে আমি থেমে না থাকি, এগিয়ে যেন যাই সামনের দিকে, তোমাদের যেন ফ্রিতেই সব কিছু এভাবে করাই দিতে পারি। ওকে, তো দেখা হবে নেক্সট পার্টে। আমি দেখি কখন তোমাদের আর বাকি অধ্যায় নিয়ে আলোচনা করতে পারি। এখন পর্যন্ত এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।